নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। আমার আজকের ভিডিওটিতে থাকবে স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাখাল মহারাজের জীবনের একটি অবিশ্বাস্য সত্য ঘটনা। স্বামী নির্বাণানন্দজি এই কথা ও কাহিনী জানিয়েছিলেন, যা শুনে শিহরিত হতে হয়, মনটা স্থির হয়ে যায়। আসুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। বলরাম মন্দিরে একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর স্বামী ব্রহ্মানন্দ মহারাজ যখন বিশ্রাম করতে যাবেন, তখন একজন বিধবা মহিলা তার ভাইকে সঙ্গে করে মহারাজকে দর্শন করতে আসে। নির্বাণানন্দজি মহারাজের ঘরের পাশে একটি বেঞ্চেতে বসেছিলেন। সেই ভদ্রমহিলা খুব বিনীতভাবে তাকে জিজ্ঞাসা করলেন, রাখাল মহারাজ কোথায়? আমি তাকে একবার দর্শন করতে চাই। শরৎ মহারাজ আমাকে এখানে পাঠিয়েছেন। নির্বাণানন্দজি তখন বললেন, এখন মহারাজের সঙ্গে দেখা করার সুবিধা হবে না, তিনি এখন বিশ্রাম করতে যাবেন। এই কথা শুনে মহিলাটি খুবই বিষণ্ণ হয়ে পড়ে। নির্বাণানন্দজি তার সেই ভাব দেখে মহারাজকে গিয়ে সবটা জানালেন। তিনি খুব স্নেহ ভরে নির্বাণানন্দজিকে বললেন, দেখো, খাওয়া দাওয়ার পরে এই বয়সে আমি আর কথা বলতে পারিনে, ঘন্টা 2 বাদে আসতে বলো। এই কথাটি শুনে মহিলাটি নীরবে অবিরল ধারে ক্রন্দন করতে লাগলেন। পরে কাতর স্বরে স্বামী নির্বাণানন্দজিকে বললেন, দেখুন, আমি শুধু প্রণাম করে চলে যাব, এরূপ একটু ব্যবস্থা আমায় করে দিন। তার এই ব্যাকুল ভাব দেখে পুনরায় মহারাজকে গিয়ে জানালেন স্বামী নির্বাণানন্দজি। বললেন, শরৎ মহারাজ এই মেয়েটিকে পাঠিয়েছেন, শুধু একবার প্রণাম করে যেতে চায়। এইবার শরৎ মহারাজের নাম করাতে কোনো রকম আপত্তি না করে বললেন, বেশ, যদি শুধু প্রণাম করে যায় তবে আসতে বলো। মহিলাটি এই শুনে খুব আনন্দে সাগ্রহে গিয়ে মহারাজকে প্রণাম করল। প্রণত অবস্থায় মহিলাটি ভাব উচ্ছ্বাসে একেবারে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছিল। মহারাজ হঠাৎ একেবারে নির্বাক নিস্পন্দ হয়ে বসে রইলেন। নির্বাণানন্দজির তখন মহারাজকে দেখে মনে হলো তিনি কোনো এক ভাবরাজ্যে চলে গেছেন। কিছুক্ষণ পরে তার ভাব প্রশমিত হলে মহিলাটিকে বললেন, ওঠো মা, ওঠো, কি হয়েছে বলো। মহিলাটি তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। মহারাজের স্নেহপূর্ণ সম্বোধনে উঠে দাঁড়ালো, কিন্তু ভাবাবেগে কিছুক্ষণ কথা বলতে পারছিল না। পরে মহারাজের ঘরে শ্রী শ্রী ঠাকুরের একখানি ছবি দেখিয়ে বলল, ইনি আমায় আপনার নিকট আসতে আদেশ করেছেন। তার কথা শুনে চমকে উঠে মহারাজ জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো তো মা। মহিলাটি তখন নিঃসংকোচে বলতে লাগলো, আমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি বহরমপুর। বিয়ের অল্প কিছুদিন পরেই স্বামী মারা যান। তখন ভগবানের নিকট করুণভাবে প্রার্থনা করতাম, ঠাকুর, সারাটা জীবন কি করে কাটাবো, তুমি আমায় পথ দেখিয়ে দাও। প্রায় 1 বছর পর একদিন রাত্রে ঘুমন্ত অবস্থায় ঠাকুর দেখা দিয়ে বললেন, দুঃখ করো না, বাগবাজারে আমার ছেলে রাখাল আছে, তার নিকট যাও, সে তোমার সব ব্যবস্থা করে দেবে। কে পরমহংসদেব, কে রাখাল তখন কিছুই জানি না। আমি কি করেই বা একলা বাগবাজারে যাব। শ্বশুরবাড়ির কাউকেই এ ব্যাপারে কিছু বলিনি। আমার মা থাকেন কলকাতার টালিগঞ্জে। শ্বশুরবাড়ি থেকে অনুমতি নিয়ে মায়ের কাছে এসে সব বললুম। তিনি পরমহংসদেব সম্বন্ধে সব জানতেন। তার কাছে খবর নিয়ে আমার ভাইকে সঙ্গে করে বাগবাজারে যাই।
সেখানে খোঁজ খবর করে উদ্বোধন কার্যালয়ে শরৎ মহারাজের সঙ্গে দেখা করে সব বলতে তিনি আপনার কাছে পাঠিয়ে দিলেন। প্রায় ঘন্টা দুয়েক বাদে মহারাজ স্বামী নির্বাণানন্দজিকে ডেকে বললেন, দেখো এই মেয়েটি এখনো উপবাসী রয়েছে, এর একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। ইতিমধ্যে তার দীক্ষাদি হয়ে গেছে। মহারাজের আদেশ পেয়ে তাকে বলরাম বাবুদের অন্দরমহলে নিয়ে গিয়ে মেয়েদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন স্বামী নির্বাণানন্দজি এবং কিছু খাওয়ার ব্যবস্থা করতে বললেন। মেয়েটি যখন মহারাজের ঘর থেকে বেরিয়ে আসে তখন তাকে দেখে মনে হলো সেই শোক, দুঃখ, জ্বালা, যন্ত্রণাদির লেশমাত্র তার ভেতরে নেই। পরমহংসদেবের মানসপুত্র রাখাল রাজের কৃপাতে এমন একটা কিছু ঘটেছিল যার ফলে এখন সে আনন্দে ভরপুর। এরপর সে প্রায়ই মহারাজকে দর্শন করতে আসতো। মহারাজ চলে যাওয়ার পরেও দু একবার তাকে আসতে দেখেছিলেন স্বামী নির্বাণানন্দজি। তারপর বহুকাল আর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। প্রায় 20 বছর পর খোঁজ নিয়ে বেলুর মঠে একবার সেই মহিলাটি স্বামী নির্বাণানন্দজির সঙ্গে দেখা করতে আসেন। তখন তার গেরুয়া পরিহিত সন্ন্যাসিনীর বেশ। এই দীর্ঘকাল কোথায় ছিল জিজ্ঞাসা করায় তিনি বললেন, মহারাজের নির্দেশে কাশী বৃন্দাবনে তপস্যায় কাটিয়েছি। তার কৃপায় আনন্দেই বেশ বছরগুলো কেটে গেছে। এখন কলকাতায় টালিগঞ্জে থাকি। তার তপস্যাপুত শান্ত পবিত্র জীবন, বিনয় নম্র ব্যবহার এবং অল্প কথাবার্তায় স্বামী নির্বাণানন্দজির ধারণা হয়েছিল সত্যের কিছু সন্ধান না পেলে এরূপ হওয়া সম্ভব নয়। স্বামী তুরীয়ানন্দজি বলতেন, রাখাল মহারাজ যেখানে থাকেন তার চারিপাশে তিনি এমন একটা আধ্যাত্মিক আবহাওয়া সৃষ্টি করেন যে তার মধ্যে যে কেউ যাবে তাকেই ভাবিত করবে। কত লোক কত সমস্যা নিয়ে এসে শুধু তার দর্শন লাভেই সব সমাধান হয়ে যেত। শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র ছিলেন রাখাল মহারাজ। বিবেকানন্দ বলতেন, আমাদের মধ্যে একজন জীব উন্মুক্ত নিত্যমুক্ত মহারাজজি আছেন। আশ্চর্য হতে হয় যে ঠাকুর যুগাবতার রূপে এসেছিলেন। যুগাবতার যখন আসেন তখন শক্তির বিকাশ হয়, তখন সাধারণের পক্ষে ভগবান লাভ করা সহজসাধ্য হয়। স্বামী ব্রহ্মানন্দ ছিলেন প্রসিদ্ধ বাঙালি সন্ন্যাসী এবং রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম প্রধান শিষ্য। শ্রী রামকৃষ্ণ তাকে নিজের ভাব সন্তানের মর্যাদা দেন। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন। রাজা মহারাজ নামে পরিচিত এই সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর রামকৃষ্ণ মিশনের যাবতীয় উন্নতির প্রধান কাণ্ডারী রূপে গণ্য হন। জীবনের অধিকাংশ সময় তিনি পুরী ও ভুবনেশ্বরে কাটিয়েছিলেন। ভুবনেশ্বরের মঠও তার দ্বারা প্রতিষ্ঠিত। স্বামী বিবেকানন্দ 1898 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন সমিতি প্রতিষ্ঠা করে ব্রহ্মানন্দ মহারাজকে তার প্রেসিডেন্ট করেন। মহারাজ দীর্ঘদিন ওই পদে ব্রতী থেকে ভারতবর্ষ তথা সারা বিশ্বে রামকৃষ্ণ ভাবধারা ছড়িয়ে দেন। বেলুর মঠে স্বামীজির শয়ন কক্ষ থেকে মন্দিরের দিকে যাওয়ার পথে আমরা প্রথমে আমাদের বাম দিকে দেখতে পাই শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক পুত্র স্বামী ব্রহ্মানন্দকে উৎসর্গ করা মন্দিরটি। তিনি রাজা মহারাজ, রাখাল মহারাজ বা সহজভাবে মহারাজ নামেও পরিচিত। তার মন্দিরটি সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে 10ই এপ্রিল 1922 সালে তার মৃত্যুতে তার মৃতদেহ দাহ করা হয়েছিল। মন্দিরটি 2 বছরের অল্প সময়ের মধ্যে নির্মিত হয়েছিল।
স্বামী ব্রহ্মানন্দের শিষ্য শ্যাম ঘোষ খরচ বহন করেছিলেন। শ্যাম ঘোষ ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য নবগোপাল ঘোষের পুত্র। 1924 সালের 7 ফেব্রুয়ারি মহারাজের জন্মদিনে স্বামী শিবানন্দ মন্দিরটি উৎসর্গ করেছিলেন। মন্দিরে স্বামী ব্রহ্মানন্দের মার্বেল মূর্তি রয়েছে। শ্রী রামকৃষ্ণদেব একবার তাকে তার পূর্বজন্মে শ্রীকৃষ্ণের বাল্যকালের সঙ্গী বলে ঘোষণা করেছিলেন। যেন সেই সত্যকে স্মরণ করিয়ে দিতে স্বামী ব্রহ্মানন্দের ছবির নিচে শিশু কৃষ্ণের একটি ছোট্ট চিত্র রয়েছে। এটি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মতো বিশেষ অনুষ্ঠানে পূজা করা হয়। মন্দিরের গম্বুজের ওপরে একটি চক্র রয়েছে, যা ভগবান বিষ্ণুর অস্ত্রের প্রতীক। মন্দিরের ওপরের তলাটি মহারাজের শয়ন কক্ষ হিসাবে রক্ষণাবেক্ষণ করা হয়। এখানে একটি খাট এবং মহারাজের দ্বারা ব্যবহৃত কিছু জিনিস আছে। এটি মহারাজের জন্মদিনে বছরে একবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো স্বামী ব্রহ্মানন্দের কথা শুনে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে একান্ত অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।